আমার খবর না পাইলে তুমি আমাকে খুঁজবা, যে তোমাকে আমি কোনো গ্যাংস্টারের হাতে পাঠাচ্ছি না, তোমার বাবা মার কাছে পাঠাচ্ছি, তোমাকে খোঁজার কি আছে, যাও। প্রায় 7 মাস ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কি বলে? তো তখন আমি কনসেপ্ট, সে কিন্তু জানে আমাদের বিয়ে হয় নাই, সে কিন্তু জানে আমি কনসেপ্ট, ঠিক আছে, ওয়ে সে ওয়ে ওয়ে বলছে ওয়েট, মানে তখন আপনি প্রেগনেন্ট, ইয়েস, আপনার প্রেগন্যান্সি চলতেছে, 7 মাস তার কোনো খোঁজ নাই, খোঁজ নাই, এবং আপনাদের বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই, মানে বিয়ের আগে আপনি বাচ্চা নিয়ে ফেলছেন, কিন্তু সে নাই, বাচ্চা নিয়ে স্বামী নাই। ফেলছি, না সে নাই আয় এখন। হায়। না ওর মনে হয় কথার মায়ায় পড়ছিলাম। ও না এমন ভাবে কথা বলে, মানে আজও আমি মানে, ও যে মিথ্যা বলে না, আমি বুঝি যে এটা মিথ্যা, কিন্তু তারপর আমি শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি, ওই মিথ্যাটাই আমি খুব ধৈর্য সহকারে শুনি। তুমি ঢাকা সিটিতে একা একটা মেয়ে থাকো, তুমি কি ভালো নাকি? মানে আপনি নিজে জানেন, আপনি ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন, আর ওরে ডেইলি হাত খরচ যেটা দেয় সেটা দিয়ে একটা ফ্যামিলি চালানো যায়। বাচ্চা আমার ছেলের না, আমি তো পুরা মানে কেউ জানে না এই কথাটা, আমি পুরো মাথা নিচু করে ফেলছি। বললো কি, তার মানে আমার উপর ব্লেম দেওয়া, বাচ্চাটা ওর না হইলে কার? এটা ডিরেক্টলি আমার উপর একটা ব্লেম দেওয়া। ওকে না পেয়ে আমি ওর খালাতো ভাইরে উঠাই নিয়ে আসছিলাম। সারা জীবন শুনছি ভিলেন গিয়ে বা নায়ককে নায়িকারে তুলে নিয়ে এসে, প্রথম শুনলাম নায়িকা গিয়ে নায়কের খালাতো ভাইরে তুলে নিয়েছেন না ভাই। পড়ালা একটা বাচ্চা মানুষ হাজার চেয়েও পায় না। সঠিক, আমাকে যেহেতু দিছে, কিছু না কিছু ভেবে দিছে, সঠিক, কিছু না কিছু ভেবেই আমাকে দিছে, তো ওর রিজিকটা ও নিয়ে আসবে, সঠিক, একদম ও ঠিক। আসুক, কোনো সমস্যা নেই। যেই ছেলে তোমার সাথে এখান থেকে চিট করে দুবাই চলে গেছে, ও তুমি আমার নাতি সহকারে তুমি দুবাই যাবা, তারপরে তোমার এই অবস্থায়, তুমি কি আসলেও সাইকো? একটা বারের জন্য এই মানুষটা চিন্তা করলো না। ঠিক আছে, ভুলটা আমারও ছিল, আমি যদি ওকে আমার বাসায় জায়গা না দিতাম বা ওর সাথে যদি আমি ইন্টারোগেট না হইতাম, তাহলে মেবি এত কিছু হইতো না। ভুলটা যেমন আমার আছে, ভুলটা তো তারও আছে। একটা সম্পর্ক তো একদিক থেকে হয় না, অবভিয়াসলি দুইজন চাইছি দেখেই হইছে। সঠিক। তাহলে সাফার কেন আমি একা করতেছি? বদনামের ভাগটা কেন আমি একা নিয়ে বয়ে বেড়াচ্ছি? এটা আমার, সেটা একান্তই আমার, সেটা আমার হয়ে থাকবে। এত ভালোবাসার পরেও যে আমার হইতে পারে না, আমি মনে করি ওই শালা কারো হওয়ার যোগ্যতাই রাখে না। তো তার মানে যেটা আমার, এটা আমারই সোজা করতে হবে। আমি যদি ওকে সোজা করতে না পারি, কেউ ওরে সোজা করতে পারবে না, কেউ না। এখন তার উদ্দেশ্যে আমার শুধু একটা কথাই বলা, বাচকে রানা রে বাবা, বাচকে রানা রে, বাচকে রানা রে বাবা, তুঝ পে নজর হ্যায়। আজকের এই পর্বটা দেখলে আপনি অনেকখানি চমকে উঠবেন, বারে বারে চমকাবেন। ব্লু ব্লাড বলে না, ব্লু ব্লাড। বাংলাদেশের সবচেয়ে পরিচিত যদি 4জন মানুষ বলেন, সেই 4টা পরিবারের একটা পরিবারের মানুষ আজকে আমার গেস্ট। এবং এত বড় পরিবার, এত বড় রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক যে কোনো দিক থেকে এত বড় ক্ষমতাবান মানুষদের সংসারে যে কি হইতে পারে, আপনার কোনো ধারণা নেই। আমাদের ছোট্ট প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, প্রতিবাদ করার, সচেতন করার। আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লিখবেন যদি আপনার কোনো কিছু বলার থাকে। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আমি আপনার চাচার নাম মুখে নিতেও সাহস হয় না আমার, নিবও না সেটা। আমার দরকার নেই। এবং বাংলাদেশের আমার ধারণায় 19 কোটি মানুষের প্রত্যেকে তাকে চেনে এবং ভালোবাসে, শ্রদ্ধা করে। আহ, এত বড় একটা পরিবারের মানুষ আপনি, অথচ এত কিছু কেমনে হয় আপনার সাথে? সাহস কোত্থেকে পায় মানুষ? আমার সাহস বলতে গেলে, সাহসটা আমি দিয়েছি তাই সে সাহসটা নিছে। তো আমার কথা হচ্ছে, এটা সাহস না। যাদের এক্স্যাক্টলি সম্মান বোধ থাকে না, তারা না কোনো কিছু করার আগে দ্বিধাবোধ করে না। যেমন আমি কিছু করার আগে চিন্তা করব আমার ফ্যামিলিকে কে কি বলবে, রাইট, কিছু একটা হবে, আমাকে জবাবদিহি করতে হবে তাদের Right. কাছে। কিন্তু তারা এটা চিন্তা করে না যে তারা কারো কাছে জবাবদিহি করবে, তাদের ব্যাগিংসে কেউ আছে, এটা তারা চিন্তা করে না। মেবি এই কাজগুলো অকারেন্স করার সাহস তারা পায়, এটা আমি মনে করি। লাইক আমার ফার্স্ট বেবি থাকা সত্ত্বেও, আমার ফার্স্ট বিয়েটা যখন ভেঙে যায়, তাকে আমি অনেক সম্মান করি। আমার কথা বলতেছি, তাকে আমি খুবই সম্মান করি। সম্মান করি এই কারণে, সে অন্তত আমার সাথে কোনো নাটক করেনি, ডিরেক্ট বলছে থাকা পসিবল না। খুব সুন্দরভাবে আমরা সেপারেশনে চলে গেছি। একটা সম্পর্ক কিন্তু সুন্দরভাবেও শেষ করা যায়। সঠিক। তারপর থেকে আমি সিঙ্গেল, আমি একা, আমার মতো করে আমি ঢাকা সিটিতে একটা ফ্ল্যাট নিয়ে আমার মতো আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতেছি। থাকার পরবর্তীতে আমি যাকে নিয়ে আমি এখন কথা বলবো, আমরা তিনজনই ক্লাসমেট, তিনজনই যাত্রাবাড়ি আইডিয়ালের স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা। তো দেন একদিন সে আমাকে মেসেজ দিয়ে বললো যে জেহেরা কেমন আছো, এই সেই অনেক কথা। তখন আমি ওকে বললাম যে আমি তো চিনি না। ও বলতেছে তুমি আমাকে চিনো, তুমি আমার সাথে একদিন কথা বলছেন, একদিন কথা বলছি, এটা মনে রাখতে হবে আমার। ওকে। তার দিন আমি যাই হোক আবারও কথা হয়েছে, আমাকে বলতেছে কেমন আছে। হ্যাঁ,
তো আমি বলছি হয়তো ভালো আছে, আমি জানি না কেমন আছে, কজ আমাদের সেপারেশন হয়ে গেছে। হাই কি বলো তোমাদের সেপারেশন হয়ে গেছে, খুব আফসোস করলো সে। দেন আমাকে বলছে চলো কোনাপাড়া যায়। বলছি না আমি কোনাপাড়া আড্ডা দিই না, আমার সাথে গেলে টিএসসি চলো যাইতে পারো। আমি বলছি ঠিক আছে তাহলে কিভাবে যাবো, আমি বলছি, আমার বাসার নিচে এসে আমাকে কল দিও। বান্দা বাসার নিচে আসছে, তা আমি তখন রেডি হইনি, ভাবলাম যে এতক্ষণ ওয়েট করবে, আচ্ছা উপরে চলে আসো। দেন উপরে চলে আসছে, উপরে চলে আসার পরে এইভাবে এই যে একবার উপরে আসছে কন্টিনিউয়াসলি সে প্রতিদিন আমার বাসায় আসতো, আমি একা। তো আমার চাচু একদিন আমাকে বলতেছে যে তুমি যে তোমার বাসায় তোমার ফ্রেন্ডরা আসে, আমি বলছি চাচু ওরা আমার জাস্ট ফ্রেন্ড। ওরা মানে বলতে চাচুর কানে চলে গেছে অলরেডি। অলরেডি চলে গেছে, আমার বাসায় ক্যামেরা লাগানো, আমার চাচুর কানে যাওয়াটা স্বাভাবিক, কল দিবে না, বাড়িওয়ালাই তো কল দিয়ে বলে দিছে। পরে চাচু আসছে, ওদের সাথে আড্ডা দিছে বসে, খুবই ফ্রি খুবই ফ্রি, আমরা তিনজন একসাথে বসে আড্ডা দিতেছি, কথা বলতেছি। লাইক তারপরে কি হয়েছে, আমার চাচু জানে যে ও এখনো আমার ফ্রেন্ড। পরবর্তীতে যখন চাচা জানতে পারছে যে না ওর সাথে আমার সাথে রিলেশন চলতেছে, তখন আমার চাচু ডিরেক্ট আমাকে বলছে যে এই বাসায় হয় থাকবে না হয় তুমি থাকবা। তখন আমি মানে আমার চাচার সামনে ওর হাত ধরে আমার ব্যাগ নিয়ে বের হয়ে চলে গেছি, আমার ছেলেকে নিয়ে বের হয়ে চলে গেছি। তখন চাচু শুধু আমার বাড়িতে ফোন দিয়ে একটাই বলছে, ওরে বাড়িতেই ঢুকতে দিব না আমি আর। ও কি করলো আমার সামনে, কি করলো এইটা। ও বেয়াদবি রীতিমতো। তো দেন আমি ওকে নিয়ে যখন চলে গেছি তখন আমি ওকে বলছি আমার ফ্যামিলি কনভিন্স করার মতন আমার আছে, হ্যাঁ তুমি তোমার বাসায় চলে যাও। উনার সামনে দিয়ে বাড়ায় যাওয়া। বের হয়ে চলে গেছি। দেন আমার My God! লিটারালি আমার চাচু মানে আমাকে কল দেওয়া বন্ধ করে দিয়েছে, টোটালি আমার সাথে যোগাযোগ বন্ধ। তো দেন আমি ওকে বলছি তুমি তোমার বাসায় চলে যাও। এইভাবে হচ্ছে ও কন্টিনিউয়াসলি 3 মাস আমার বাসায়। তারপরেও না কেন জানি না ব্লেমগুলো আমার উপর আসে, আমি ভালো না, আমার ফ্যামিলি ভালো না। ও তখনও কিন্তু ওরা আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানেই না, আমি ভালো না আমার ফ্যামিলি মানে ভালো স্যারের কথা জানেই না। জানেই না, আমি ভালো না আমার ফ্যামিলি ভালো না, ঠিক আছে। তো ভালো না ভালো কথা। দেন ওরা কি করলো যে আমাকে কল দিয়ে ওরা অনেক গালাগালি করছে, আমি এটা নর্মাল মাইন্ডে নিয়েছি, হয়তো বা আমার ওর জায়গায় আমার মা থাকলে সেম কাজটা করতো, তো বিষয়টা আমি ব্রেন নেই। তারপরে হচ্ছে ওর মামা কল দিচ্ছে আমাকে, কল দেওয়ার পরে কথা বলছে, আমি বলছি মামা শুনেন ওকে আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি, ওকে আমি বাড়িতে পাঠাই দিতেছি বাসায়, ও আমার কাছে থাকলেও আমার কিছু হবে না, আমার কাছে না থাকলেও আমার কিছু হবে না। দেন আমি ওকে বলছি তুমি বাসায় চলে যাও, আমার ফ্যামিলি আমি কনভিন্স করে নিব, আমার ফ্যামিলি আমাকে বাসায় ঢুকতে দিবে না, ওইটা তাদের নাই, আমি তাদের মেয়ে, আমাকে ফেলে দিবে না, ও বাসায় যাবে না। এইভাবে তাকে নিয়ে আমি প্রায় অনেক দিন যাবৎ হোটেলে থাকতে হয়েছে, আমার নিজের বাসা ছেড়ে, আমার নিজের ফ্ল্যাট ছেড়ে তাকে নিয়ে হোটেলে থাকতে হয়েছে, আমার ফ্যামিলির সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে। তারপর একদিন সে আমাকে বলতেছে আমি বাসায় যাব, পরে আমি বলছি ঠিক আছে যাও বাসায় যাও, মা দেখা করতেই পারো। ও না আমি যাওয়ার আগে, ও বাসায় যাওয়ার আগে আমি ভাবে চেয়ারে বসা, আমার পায়ের নিচে বসে বলতেছে আমার খবর না পাইলে তুমি আমাকে খুঁজবা, সে তোমাকে আমি কোনো গ্যাংস্টারের হাতে পাঠাচ্ছি না, তোমার বাবা মার কাছে পাঠাচ্ছি, তোমাকে খোঁজার কি আছে, যাও। আচ্ছা তো সে চলে গেছে, চলে যাওয়ার পরে আর আসে নাই। কতদিন? প্রায় 7 মাস ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কি বলে? তো তখন আমি কনসেপ্ট, সে কিন্তু জানে আমাদের বিয়ে হয় নাই, সে কিন্তু জানে আমি কনসেপ্ট, ঠিক আছে। Wait, সে wait, বলছে wait, wait. মানে তখন আপনি প্রেগনেন্ট, Yes. আপনার প্রেগন্যান্সি চলতেছে, 7 মাস তার কোনো খোঁজ নেই, খোঁজ নাই, এবং আপনাদের বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই, মানে বিয়ের আগে আপনি বাচ্চা নিয়ে ফেলছেন কিন্তু সে নাই, বাচ্চা নিয়ে স্বামী নাই। ফেলছে, না সে নাই। এখন জিনিসটা এরকম হয়েছে, ও বলছে যে যদি বাচ্চাটা থাকে তাহলে তোমার ফ্যামিলি মেনে নিবে, হুম। হ্যাঁ মানে আমার ফ্যামিলি মেনে নিবে, বা আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিও মেনে নিবে, আমার ফ্যামিলিও মেনে নিবে, থাকুক। তো ওই দিক চিন্তা করে আমিও ভাবছি যে আমি না ওর মনে হয় কথার মায়ায় পড়ছিলাম। ও না এমন ভাবে কথা বলে, মানে আজও আমি মানে ও যে মিথ্যা বলে না, আমি বুঝি যে এটা মিথ্যা, কিন্তু তারপর আমি শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি, ওই মিথ্যাটাই আমি খুব ধৈর্য সহকারে শুনি, কজ আমার খুব ভালো লাগে, কারণ আমি জানি তো আমি ওর কথার মায়ায় পড়ছি। কি বলেন আপনি? এই যে একটা হিন্দি গান আছে জুবানিয়া তেরি ঝুটি ঝুটি বি সাচ লাগে, তা আমার বিষয়টা মনে হয় এরকম, ও মিথ্যা বলে আমি জানি, কিন্তু ওর ওই মিথ্যাটা আমার খুব ভালো লাগে, মানে আমি শুনি হোয়াটএভার। তারপরে হচ্ছে ও নাই, আমি ওর বাসায় ওর নাম্বারে কল দিছি, নাম্বারটা বন্ধ। ওর একটা সিম ছিল আমার কাছে, হুম। তার পরের দিন ওই সিমটাও সে উঠায় ফেলছে, নেটওয়ার্ক ক্রস দেখাচ্ছে। তখন আমি বুঝতে পারছি, কিছুটা হইলেও বুঝতে পারছি, তবে আমি ভাবছি কি হয়তো বা ওর ফ্যামিলি থেকে কোনো প্রেশার ক্রিয়েট করছে বিধায় ও হয়তো আটকা পড়ে গেছে। দেন আমি যাত্রাবাড়ি থানায় একটা ফোন দিছি, থানায় একটা ফোন দিয়ে ওর পুরা বাড়ি রেড দেওয়া হয়েছি। ওর যে বাড়িতে বাসায় ভাড়া থাকে, পুলিশ ঢুকে পুরা বাড়ি সার্চ করছে, ও কোথাও ছিল না, আমাকে ইনফর্ম করছে।
আপুও বাসায় নেই। পরে বলছে যে ঠিক আছে চলে যান, চলে আসছে। তারপরে আমি গাড়ি নিয়ে ওর নানার বাড়িতে গেছি। সেদিন কিন্তু ও আমার সামনে পড়ছিল, মানে আমার সামনে না, আমার ফ্রেন্ডের সামনে পড়ছিল। ওরা একটু ভুল করছে, সেটা হচ্ছে আমি গাড়িতে ছিলাম তো, ওরা আমার আগে গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে গেছে। সামনে আমার ফ্রেন্ড আখি, ওর সামনে। তো আখি ওকে বলতেছে চল তোর সাথে একটু কথা আছে। ও তো ওকে দেখেই বুঝতে পারছে যে আমি এখানে আসি। ও কি করছে, ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আমি সামনে গেছি। সামনে যাওয়ার পরে ওর আম্মু ছিল, মানে আমার শাশুড়ি ছিল সামনে, তারপর ওর মামা ছিল, ওর মামাতো ভাই, এরা অনেকেই ছিল। থাকার পরে সবাই বলতেছে যে তুমি ঢাকা সিটিতে একা একটা মেয়ে থাকো, তুমি কি ভালো নাকি, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কথা। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আইমান, ও আমার শাশুড়িকে উত্তর দিছে যে আপনি কারে কি বলতেছেন, আপনি নিজে জানেন, আপনি ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানেন? আর ওরে ডেইলি হাত খরচ যেটা দেয় সেটা দিয়ে একটা ফ্যামিলি চালানো যায়, আপনি কাকে কি বলতেছেন? পরে যাই হোক ওর মামা চুপ করাইছে সবাইকে। তো আমি শুধু একটা কথাই বলছি, ওই দিনও আমি কাউকে বলি নাই যে আমি প্রেগনেন্ট, কাউকে বলি নাই, আমি কেউ জানে না। আমি শুধু বলছি ও আমার সামনে এসে বলবে যে আমি তোমার কাছে, তোমাকে আমি চাই না, তোমাকে খোঁজার দরকার নাই, আমি এখান থেকে চলে যাব। কিন্তু এই কথাটা আমাকে ও বলতে হবে, এমন না যে ও আমার সামনে এসে বলতে হবে, আমাকে ফোনে বললেও চলবে, ও আমাকে ফোনে বলুক এই কথাটা, আমি চলে যাচ্ছি। না, ওরা মানবে না কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে চলে গেছি। কজ ঝগড়া করবো একটা মানুষের সামনে দাঁড়ায়, অন্তত ওইটা তো আমার না, নিউজ হয়ে যাবে তো। নিউজ হয়ে যাবে। আমি ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি ওদের এলাকাতেই, নোয়াখালীতে, ঠিক আছে, মাইজদিতে, ওদের এলাকাতে আমি একটা হোটেলে ছিলাম, মিয়ামি হোটেলে। আমি 1 মাস ধরে ওখানে, হ্যাঁ 1 মাস ধরে ওই হোটেলের রুমেই, ঠিক আছে। তো ওদের কি এলাকার, পাগলের পাগল। ওদের এলাকার প্রত্যেকটা পোলাপাইন, প্রত্যেক সবাইকে মানে আমার নেটওয়ার্কে আনা শেষ, ঠিক আছে। আমার ভাই ব্রাদার যতগুলা ছিল, বড় ভাই ছোট ভাই, সবগুলার দিয়ে সবগুলার নেটওয়ার্কে আনা শেষ, ছবি দেওয়া শেষ যে একে লাগবে, এরে খুঁজে বের করবা যেভাবেই হোক। তো যাই হোক পোলাপাইন তোকে খুঁজতেছিল। এখন ওর বাড়ির অ্যাড্রেসটা পাওয়া গেছে, ওর বাড়ির অ্যাড্রেসটা পাওয়া গেছে। যেদিন আমি ওর বাড়িতে গেছি ওই দিনও সে বাড়িতে ঠিক আছে, ওই দিনও সে বাড়িতে। এখন ওর মার যে কি বাজে বিহেভ, থাক, আমি এটা চিন্তা করছি যে ওর মার জায়গায় আমার মা হইলে সেম কাজটাই করতো। একটা তো ছেলে আপনাকে চেনেই না, জানেই না। জানেই না, একটা ছেলে হয়তো এরকম কিছু করলে হয়তো আমার মাও এরকম করতো। তো সে বিধায় আমি আর কিছু বলিনি। আপনি রূপবতী সুন্দরী, এসবের চেয়ে বড় কথা ও যে কোন পরিবারে ঢুকছে, ওর পরিবার জানলে তো নম করতো। সেটা জানার পরেও অনেক কিছু করছে আমার সাথে। এবার আমি বলি, অবভিয়াসলি এখন তারপরে হচ্ছে আমি যখন ওর নানার বাড়ি, দাদার বাড়িতে গেছি, মানে ওদের বাড়িতে, সেই দিন বাড়িতে ছিল ওর চাচি ছিল ওর মা ছিল, ও ছিল কিন্তু ও নাই। হ্যাঁ, এখন ওর মা বলতেছে আমার ছেলে তো আজকে কয়েক মাস যাবত বাড়িতেই নাই। তাই আমি বলছি যে আমার বাসা থেকে যে স্যান্ডেলটা পরে বের হইছে, ওই স্যান্ডেলটা আপনার দরজার সামনে, এটা কি উড়ে উড়ে আসছে? আমি আর কোনো কথা বলিনি, শুধু এই একটা কথাই বলছি। তখন অবভিয়াসলি ওনারাই জানে আমি প্রেগনেন্ট, আপনারা কিভাবে জানলেন? আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। ওনারা আমাকে বলতেছে এই বাচ্চা আমার ছেলের না। আমি তো পুরা মানে কেউ জানে না এই কথাটা, আমি পুরো মাথা নিচু করে ফেলছি, বললো কি এটা? পরবর্তীতে আমি বলছি আচ্ছা এই কথাটা তার মানে আমার উপর ব্লেম দেওয়া, বাচ্চাটা ওর না হইলে কার? এটা ডিরেক্টলি আমার উপর একটা ব্লেম দেওয়া। এই কথাটাও আমার সামনে এসে বলবে যে বাচ্চাটা আমার না, আমি মেয়ে, এখান থেকে চলে যাব। ও না কেন বলছে এটাও জিজ্ঞেস করবো না, এখান থেকে চলে যাব, ও আসবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা ওখান থেকে চলে আসছি। ওকে না পেয়ে আমি ওর খালাতো ভাইয়ের উঠাই নিয়ে আসছিলাম। উঠে সারা জীবন শুনছি ভিলেন গিয়ে বা নায়ককে নায়িকারে তুলে নিয়ে এসে প্রথম শুনলাম নায়িকা গিয়ে নায়কের খালাতো ভাইরে তুলে নিয়েছে। না ভাই, আমি ওকে না পেয়ে ওর খালাতো ভাইকে উঠাই নিয়ে আসছি। উঠে নিয়ে আসার পরে আমার গাড়িতে এসি চলতেছে, উনি আমাকে দেখার পরে ঘামতেছে। পরে আমি বলছি ভাইয়া ভিতরে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আপু আমি কিছু করি নাই। আমি জানি আপনি কিছু করেন, আপনার সাথে জাস্ট আমি একটু কথা বলবো, বেশি না। ওর ওনাকে আমি একটা রেস্টুরেন্টে নিলাম, ভয় পাইছে কিন্তু 2টা নান রুটি খাইলো, 2 প্লেট গরুর মাংস খাইলো, এমনি ভয় পাইছে সিরিয়াসলি। তাহলে ভয় খাইছে। আমি ওনাকে বলছি আপনার ফোনটা দেন। কাপু আমার পার্সোনাল ফোন, বলছি ফোনটা দেন। পরে ফোন দিছে, কারণ রাফির সাথে আমার যোগাযোগ হয় না। পরে মেসেঞ্জারে ঢুকছে, বলছে যোগাযোগ হয় না, না ডেইলি কথা হয়, যোগাযোগ হয় না। ওর নাম্বারটা নিলাম, নাম্বার নিয়ে নগদ কল দিছি, এই নাম্বারের লাস্ট লোকেশন আমাকে দাও। আমি ডিরেক্ট আনাই ফোন, লাস্ট লোকেশন আমাকে দাও। লাস্ট লোকেশন আমার হোয়াটসঅ্যাপে চলে আসছে। ও তখনও কবিরহাট, ও তখনও নোয়াখালীতে, ঠিক আছে। কিন্তু ওই নাম্বারে কল দিলে ধরতেছে ওর মা। এখন লোকেশন তো আপনার টাওয়ার দেখায়, লোকেশন তো বাসা দেখায় না। সমস্যা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, পরে ওকে আমি আর পাই নাই। না পাওয়ার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে আমি না
বাধ্য হয়ে ওকে খোঁজার আশাটাই বাদ দিয়ে দিছি, যে যাবে সে জাহান্নামে যাক। ততদিন বাবু কয় মাস পেটে? তখন বাবু হচ্ছে আপনার 4 মাস ওহ, রানিং। ওর বাসায় ওর ফ্যামিলি মেম্বারের সাথে যখন আমার ফ্যামিলিতে এই ব্যাপারে ইনভলভ করবেই না, ডিরেক্ট কথা, তোমার মাইরা নদীতে ফেলাই দিব, কিন্তু আমরা কারো সামনে যাব না। তুমি কি পাগল পাইছো আমাদেরকে? আচ্ছা যাক, আমার ফ্যামিলিতে ইনভলভ হয় নাই। আমার পরিচিত যেসব ভাইয়া বা বড় ভাই যারা ছিল তাদেরকে দিয়ে যখন ওর ফ্যামিলির সাথে কথা বলাইছে, ওর মা বলতেছে বাচ্চা মেরে ফেলুক। লাইক এত ইজি, এত সোজা। আচ্ছা, পরবর্তীতে আমি আর কিছু পরে আমি বলছি যে এদের সাথে আর কোনো কন্টাক্ট করবার করার দরকার নেই। উপরওয়ালা একটা বাচ্চা মানুষ হাজার চেয়েও পায় না। আমাকে যেহেতু দিছে, কিছু না কিছু ভেবে দিছে, সঠিক কিছু না কিছু ভেবেই আমাকে দিছে, তো ওর রিজিকটা ও নিয়ে আসবে, সঠিক একদম ও ঠিক। আসুক, কোনো সমস্যা নেই। দেন আমি ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমার ফ্যামিলিতে আমাকে বাসায় ঢুকতে দেয় নাই, তুমি বাড়িতেই আসবে না। টাকা যখন চাইছি দিছে, টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। আমার তখন একটা মেন্টালি অ্যান্ড দরকার ফিজিক্যালি ছিল। একটা হেল্প দরকার ছিল, Right. একটা হেল্পিং হ্যান্ড দরকার ছিল, যেটা Right. আমি ওই মুহূর্তে পাই নাই। এবং যেটা মা ছাড়া দুনিয়ার কেউ করতে পারে কেউ না। করতে পারে না, আমি সেটা পাই নাই। পরবর্তীতে আমি যখন ঢাকায়, একদিন হঠাৎ আমার ফোনে একটা কল আসছে ভোর 5টায় হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো আমি বারবার কল কেটে দিচ্ছি। আমাকে এমনিতেও অনেকে ডিস্টার্ব করে না, আমি কলটা বারবার কেটে দিচ্ছি, তারপরেও কল দিয়ে যাচ্ছে, কল দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে না ঘুমের ঘোরে ফোনে দেখতেছি যে একটা বিড়ালের ছবি হোয়াটসঅ্যাপে। তখন আমি বুঝছি এটাই বান্দরটা ছাড়া আর কেউ না। মানে আমি প্রোফাইল ফটো দেখেই বুঝি যে এটা এ ছাড়া আর কেউ হইতেই পারে না। বিড়াল। ঠিক পুরুষের আছে। ছবি বিড়াল, পুরুষের পরবর্তীতে আমি কলটা রিসিভ করছি, কথা বলে না, মানে ওই পাশ থেকে কোনো সাউন্ড নেই। কথা বলার পরে কলটা কেটে দিছি। পরবর্তীতে রাত্রেবেলা আমাকে মেসেঞ্জারে কল দিচ্ছে, তার আইডি থেকে ব্লক দেওয়া ছিল কিন্তু আমার আইডি। পরে আবারও কল ব্যাক করছে, ব্যাক করার পরে আমাকে বলতেছে যে কেমন আছো। আমি বলছি ও আল্লাহ, আপনার আমাকে মনে পড়ছে। পরে আবার ভিডিও কল দিছে। আচ্ছা যাক, অনেকক্ষণ কথা বলার পরে আমি বললাম যে একটা মানুষ কতটুকু স্বার্থপর হইতে পারে। হ্যাঁ, এইভাবে অনেকদিন কথা হওয়ার পরে আমার কেন জানি না মনে হয়েছে যে ও দেশে নাই। হুম। হ্যাঁ, আমি একদিন ওকে বলতেছি তুমি তোমার লাইভ লোকেশনটা একটু শেয়ার করো তো। পরে আমাকে বলতেছে লাইভ লোকেশন দিয়ে তুমি কি করবা, একটু শেয়ার করো না। তো অনেক রিকোয়েস্টের পরে না ও লাইভ লোকেশন শেয়ার করছে। তারপরে মানে লাইভ লোকেশন দেখার পরে ও দুবাই। আমি লাইভ লোকেশন দেখার পরে একটা বাচ্চার হাত থেকে মানুষ চকলেট নিয়ে গেলে যেভাবে কান্না করে, আমি ওইভাবে কান্না করছি। পরবর্তীতে ওর সাথে ওই দিন রাত্রে আমি কান্না করার জন্য কোনো কথা বলতে পারিনি। পরে ও আমাকে বলতেছে তুমি দুবাই চলে আসো। আপনি কাঁদলেন? হ্যাঁ। পরে আমি সব প্রসেসিং ওকে, আমি দুবাই চলে যাব। তখন আমার ফ্যামিলি থেকে আমার পাসপোর্ট আটকাই দিছে, তুমি যাবা না। যেই ছেলে তোমার সাথে এখান থেকে চিট করে দুবাই চলে গেছে, ও তুমি আমার নাতি সহকারে তুমি দুবাই যাবা, তারপরে তোমার এই অবস্থায়, তুমি কি আসলেও সাইকো? আমার ফ্যামিলি অনেক বোঝানোর পরে আমার ফ্যামিলি বলতেছে ওকে টাকা পাঠায় দেবো, চলে আসুক, ও দেশে চলে আসুক, তুমি কেন যেতে হবে? হুম। ও যেহেতু বলতেছে ও আসুক না, সমস্যা কি? তুমি 3জন মিলে যাওয়ার দরকার কি? ও একা সিঙ্গেল চলে আসুক। এভাবে ওর সাথে কথা বলার পরে একদিন এভাবে কন্টিনিউয়াসলি কথা হচ্ছে, আমি তো আর যেতে পারলাম না, কিন্তু কথা হচ্ছে ওর সাথে আমার। তখন ও আমাকে বলতেছে আমার না ফোনটা 2 দিনের জন্য বন্ধ পাবা। কেন? আমি আমি না একটু মানে ওমান যাব আমাদের বিজনেসের কাজে। কিন্তু তুমি করো জব, আবার বিজনেসের কাজ কোথা থেকে আসলো? আচ্ছা যাই হোক, যেতে হবে। তো ও তো আর জানে না যে ওর পাসপোর্টটাও এয়ারপোর্টে শো করা আছে, ও ঢুকলেই আমার ফোনে কল আসবে। হুম। আচ্ছা যাই হোক, পরবর্তীতে ও বাংলাদেশে ঢুকছে, আমার ফোনে কল আসছে, সাজাদ হোসেন বাংলাদেশ এন্ট্রি নিছে। ভালো, তখন আমি আমার স্টোরিতে দিছি আজকে জানতে পারলাম বাংলাদেশের আরেক নাম ওমান। ঠিক ওটা আছে। বলে নাই। তারপরেও সে আমাকে মানে মিথ্যা বলেই যাচ্ছে। পরে আমি বলছি বাদ দাও না, আমি তোমাকে তোমার সামনে আসছি, তোমাকে খোঁজার চেষ্টা করছি, ভয় পাও কেন? তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। পরবর্তীতে ও চলে গেছে, যখন আবার ইমিগ্রেশন ক্রস করে আমার ফোনে কল আসছে, সে আবার চলে যাচ্ছে। মানে আমাকে ফোন দিতে পারে, বলছি ইমিগ্রেশন শেষ। কই তুমি এত কিছু কিভাবে জানো? আমি কি এইভাবেই ও চলে গেছে। যাওয়ার পরে কয়েকদিন আমার খুব মন খারাপ ছিল যে একটা বারের জন্য এই মানুষটা চিন্তা করলো না। ঠিক আছে, ভুলটা আমারও ছিল, আমি যদি ওকে আমার বাসায় জায়গা না দিতাম বা ওর সাথে যদি আমি ইন্টারোগেট না হইতাম, তাহলে মেবি এত কিছু হইতো না। ভুলটা যেমন আমার আছে, ভুলটা তো তারও আছে। তো একটা সম্পর্ক তো একদিক থেকে হয় না, অবভিয়াসলি 2জন চাইছি দেখেই হইছে। সঠিক। তাহলে সাফার কেন আমি একা করতেছি? বদনামের ভাগটা কেন আমি একা নিয়ে বয়ে বেড়াচ্ছি? তো আমি আর যখন ওকে কথাগুলো বলছি, তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিনের ভিতরে আবার আসবো, তোমার সাথে দেখা করে আমি চলে যাব।
আমাকে বললো যে তুমি এয়ারপোর্টের কাছে একটা হোটেল বুক করবা, রুম বুক করবা, আমি আসবো তোমার সাথে। তখন অক্টোবর মাস চলতেছিল, মানে আমার ফাইনাল মান্থ, এই মাসের 27 তারিখে ডেলিভারি হবে। ডেট। আমি 14 তারিখে আপনার গ্রাম থেকে ঢাকায় আসছি। আসার পরে একটা হোটেল বুক করছি। 14 তারিখ চলে গেল, সে আসেনি। 13 তারিখ চলে গেল, সে আসেনি। 14 তারিখ গেল, সে আসেনি। তখন 15 তারিখে আমি ওকে ফোন দিয়ে বলছি, আবারও তোমাকে বিশ্বাস করে আমি ঠকছি, সেটা আমি বুঝতে পারছি, বাদ দাও, আমি জানি তুমি আসবে না, আমি রেডি হচ্ছি, আমি চলে যাচ্ছি, ভালো থাকো তুমি। এই মেসেজটা করার পর ও তখন অফলাইন ছিল, অনলাইন ছিল না। আমার পেইন উঠে গেছে। মানে এটা কি কখনো ব্রেনে নেওয়া যায়? আমি তখন একা, আমার কাছে কেউ নাই, রাতের তখন 11:30 বাজে, এবং কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নাই, ব্যাগ গোছানো নাই, মানুষ নাই, কিছু নাই, কেউ নাই আমার একা পাশে। একটা মেয়ে ডেলিভারি করতে যাবে। তখন আমি যখন আর সহ্য করতে পারতেছিলাম না, অ্যাট লাস্ট মোমেন্টে আমি আমার বাবাকে ফোন দিছি যে বাবা, আমি আর পারতেছি না, আমার কাছে কাউকে পাঠাও। আমার বাবার সাথে সাথে হোটেল ম্যানেজারকে কল দিয়ে বলছে আমার মেয়ের কাছে ইমিডিয়েট 2টা মহিলা স্টাফ পাঠাবেন, ওকে হসপিটালে পাঠাবেন, আমি আসতেছি। আমাকে ওখানে আর রাহা হসপিটালে পাঠানো হয়েছে। আমার বেবিটা হয়েছে রাত্রেবেলা আপনার 1:30, আমার বাবা আসছে রাতে 3টায়, মানে তার পৌঁছাইতেও তো সময় লাগে। সে আসছে পরে, আমার বাবা আমার কাছে হসপিটালে 8 দিন ছিল। পরবর্তী 9 দিন আমি যখন আমার ভাইয়ের বাসায় আমাকে রেখে গেছে, আপনার বাসায় রেখে গেছে, আমাকে রেখে যাওয়ার পর উত্তরাতে রেখে যাওয়ার পরে, এরপরে না 17 তারিখ থেকে বেবি হওয়ার পরও ওর সাথে আমার কথা হয়েছে, ও বাচ্চাকে দেখছে ভিডিও কলে, মানে সেম পুরো ফটোকপি হয়েছে বাবার। তো আমাকে যখন কথা বলছি ওর সাথে, 17 তারিখ থেকে ওর ফোনটা বন্ধ। আমি ভাবছি ও হয়তো আবারও আমার সাথে যোগাযোগ করবে না, তাই ফোন বন্ধ। একদিন রাত্রেবেলা শুয়ে আছি 2টা বাচ্চাকে নিয়ে, আমি স্বপ্নে দেখছি কি ওকে না পুলিশ ধরে নিয়ে গেছে। এখন রাতে 2টা বাজে, ভয় পেয়ে গেছি। উঠে ওর একটা ফ্রেন্ড আছে, মানে যে ওর রুমমেট ছিল দুবাই, ওই ভাইয়াটাকে আমি কল দিছি। কখনো ওনার সাথে আমি কথা বলি নাই বা কখনো এইভাবে হয় নাই, তো ওনাকে আমি ফোন দিছি, ভাইয়া আপনি আমাকে বলবেন যে, বলতেছে আপনাকে কেন বলবেন? আমি বলছি আমি ওর বাচ্চার মা, এটা আমাকে বলার জন্য কি যথেষ্ট না এই পরিচয়টা? উনি আমাকে বলতেছে যে আপু আমি আপনাকে কিছু বলতে পারবো না, কারণ তাকে অবভিয়াসলি ওর ফ্যামিলি থেকে ফোর্স করছে তুমি ওকে কিছুই বলবা না, কোনো ইনফরমেশন তাকে দিবা না। তো যাই হোক, ওই ভাইয়াটা খুবই ভালো ছিল, অনেক ভালো একটা মানুষ, আমাকে খুবই মেন্টালি ভাবে খুবই সাপোর্ট করছে। তার পরবর্তীতে সে আমাকে বলতেছে আপনি কি জানেন যে আপনি একটা বাজে মানুষের পাল্লায় পড়ছেন? আমি বলছি কিরকম? আমি আপনাকে কিছু ভিডিও পাঠাই, কিছু ছবি পাঠাই, আপনি দেখবেন। তারপরে আমি নাম বলবো না, ভিডিও বা ছবিগুলো কে পাঠাইছে আমাকে। ও দুবাই মানে বিভিন্ন হোটেলে যাইতো মেয়েদের কাছে, এই ভিডিওগুলো আমার কাছে চলে আসছে। মানে আমি তখন ব্রেন মানে সাইকো হয়ে যাচ্ছিলাম যে কোনটা নিব। একে বাচ্চাটা নিয়ে আমি একা, সেই পেইনটা নিয়ে আছি। 2 এই সব ঘটনা, 3 আমি তাকে খুঁজে পাচ্ছি না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আচ্ছা আগে তাকে আমি খুঁজি, সে কোথায় আছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে তাকে দুবাই সিআইডি পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে দুবাই থেকে সিআইডি পুলিশ বলছে ইয়া হাবিবি তাল, ও দিছে দৌড়, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। যাই হোক, সেখান থেকে মেবি ওরা কোনো অকারেন্সে জড়িত ছিল, মেবি এই জন্য ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল। 9 দিন পরে ওকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ও যখন আবার ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে ঢুকছে, আমার ফোনে কিন্তু আবার কল আসছে, কিন্তু আজকে দেশে ঢুকছে, আলহামদুলিল্লাহ আসুক। আমি কিছুই বলি নাই, না কোনো কল দিছি, না কোনো টেক্সট করছি তাকে। সে রাত্রেবেলা আমাকে মেসেঞ্জারে কল দিয়েছে। আমি বলছি প্লিজ আপনি আমাকে কোনো ফোন দিবেন না, যদি আপনার বংশের পরিচয় আর জন্ম ঠিক থাকে আপনি আমার সামনে আসবেন, এসে বলে যাবেন যে বাচ্চাটা আপনার না, আর যদি বেশি প্রুফ লাগে তাহলে ডিএনএ টেস্ট করা যায়। বলে আমি ওর সাথে যখন কথা হয়েছে আমি বলছি ডিএনএ টেস্ট করা যাও পারলে। পরে আমি আর ওর সাথে কোনো কথা বলিনি, কারণ একজনকে রাগ করে গালি দিব এটা এক্স্যাক্টলি আমার আসে না, আমি পারি না। পরবর্তীতে আমি ওকে ইগনোর করা শুরু করছি। পরের দিন ওর বৌমা মানে ওর চাচি আমাকে কল দিচ্ছে, আমার একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল আসতেছে, বারবার কেটে দিচ্ছি তাও কল দিচ্ছি। তো এক পর্যায়ে কলটা রিসিভ, একটা ভয়েস আসছে, জেহরা চাচি তোমার সাথে আমি একটু কথা বলতে চাই মা। পরে কলটা রিসিভ করছি। পরে উনি আমাকে বলছে আমি জানি তুমি মানুষটা অনেক ভালো, আমি সেই জন্যই আমার কপালটা এত খারাপ। পরে আমাকে বলতেছে না সবাই তোমাকে যেমনই বলুক, আমি জানি তুমি মানুষটা খুব ভালো, আর আমি জানি আমার ছেলেটার দোষ, ঠিক আছে? এখন আমরা কি করবো? আমি বলছি এই কোয়েশ্চেনটা তো আমি আপনাদেরকে করার কথা, এখন আপনারা কি চান, এখন আমি কি করব? পরে উনি আমাকে বললো যে এখন তুমি কি করবা বলতে এটা তো আমি বলতে পারি না, এখন তুমি কি করতে চাচ্ছ? তো উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমি বলছি চাচি আমি এগুলা ভুলে যেতে চাই,
মেয়েটা আমার আছে, আমার থাকুক, আমি আমার একটা ছেলেকে পালতেছি, একটা মেয়ে আমি আলহামদুলিল্লাহ পালতে পারবো, ঠিক আছে। বোন আমাকে বললে এইভাবে কি লাইফ যাবে? আমি বলছি না গেলে এখন আমার কপালে লেখা আছে যেহেতু অবভিয়াসলি আমার লাইফটা যেতে হবে, মরে তো আর যাবো না, দুইটা বাচ্চার দিকে তাকালে তো সুইসাইড করতে পারবো না, কি করবো এখন আমি, আপনি বলেন। পরবর্তী অনেকক্ষণ কথা বলার পর ওনার সাথে পরে আমি বলছি আল্লাহ ছাড় দেয় কাকি, ছেড়ে কিন্তু কাউকে দেয় না, এতদিনে না বুঝলে আর কবে বুঝবে। আমি জানিও আপনার পাশে বসা, আমি জানিও বাংলাদেশে, আমি ওকে ভুলেও নক দিব না, ও ভয় পাওয়ার কারণ নাই, আমি ওকে খুঁজবো না। সেই দিনই বিকালবেলা রাখে তার বাংলাদেশ নাম্বার থেকে কল দিচ্ছে, তুমি কোথায়? আমি বলছি কেন, আমি কোথায় দিয়ে তুমি কি করবা? তোমাকে বলতেছে আমি আসতেছি। যাই হোক আমার কাছে আবারও আসছে, আবারও আমার কাছে মাফ চাইছে, আমি আবারও মাফ করে দিছি। সে আবারও আমার সাথে প্রায় 1 মাস, আমার আব্বু আম্মু এসে তো ডিরেক্ট এবার বলছে যে তুমি বিয়ে করো ওকে আর যাই করো, আমার বাড়িতে আর ঢুকতে পারবে না, এই ছেলেকে বিয়ে করলে তো আরো আগে ঢুকতে দিব না। এত কিছু যে ঘটেছে। এত কিছু যে ঘটাইছে। তারপর রাফিক আমার আব্বু শুধু এতটুকুই কোয়েশ্চেন করছে, তুমি কি মনে করো তুমি কাজগুলো ভালো করছো? তা আমার আব্বু আম্মুর কাছেও মাফ চাইছে। যাক, আমার আব্বু আমার কিছু বলেনি, চলে গেছে। তো ও ওর বাসায় কল দিছে, বাসায় কল দেওয়ার পরে ওর বাবা মা বলছে যে আমি কি জেহিরাকে নিয়ে বাসায় চলে আসবো? ওর মা বলছে যে হ্যাঁ চলে আসো। আমি বলছি আবার জিজ্ঞেস করো যে জেহিরার সাথে জেহিরার ছেলেও আছে, রিহানও আসবে, রিহান না আসলে তোমাকে আমার দরকার নাই, তুমি তোমার মার কাছে চলে যাইতে পারো, ঠিক আছে। ওর ফ্যামিলি থেকে আমাকে বোঝানোর ট্রাই করছে এটা, যে মানুষ কি বলবে, একটা একটা ছেলেকে নিয়ে তুমি থাকবা। আমি বলছি মানুষ কি বলবে আমার ছেলেকে নিয়ে আমি থাকলে? মানুষ কি তখন আমাকে ভালো বলবে যখন শুনবে যে আপনার ছেলের জন্য আমার নিজের পেটের সন্তানকে আমি দূরে সরাই দিছি? তখন কি মানুষ আমাকে খুব একটা ভালো বলবে? যাই হোক, কথায় তারা যেহেতু আমার সাথে পারে নাই, তো আর কিছু বলতে পারেনি। বাসায় যাওয়ার পরে ওর ফ্যামিলি আমার ফ্যামিলিকে অনেকভাবে কনভিন্স করে ওদের বাসায় আনছে, আনার পরে ফ্যামিলিগতভাবে বিয়েটা দিল। তখন কি স্যার কি তখন বিদেশে? স্যার কি গেছিল? না না, সে যাবে, হায় না, তাই সে তো কারো কল রিসিভ করে নাই, সে আসেই নাই। আচ্ছা, পরবর্তীতে যখন বিয়েটা দিল, বিয়ে দেওয়ার 15 থেকে 20 দিন পরে এবার শুরু হয়েছে ডিভোর্স দিয়ে দাও, কে বলতে? আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কেন? আমার শাশুড়ি কথায় কথায় কথা বলবে, আমার হাজবেন্ডও। উনি ও, মানে তাহলে আমার তাহলে ছেলেটার জন্য এই নাটকটা কিসের মধ্যে কি? এই নাটকটা ছিল তাদের, তারা যাতে কোনো আইনি জটিলতায় না ফেসে যায়, ঠিক সেই জন্য তারা বিয়েটা করাইছে। মানে ছেলে ডিএনএ টেস্ট করলে বাবার সন্তান বাবার সন্তান এটা তো প্রুভ হয়ে যাবে, সে তো ডিএনএ Face এ টেস্টের পড়ে রিপোর্ট যেত। ফেসে নিয়ে আসছে, ফুল ফেস তার বাবার, এটা কারো বুঝার বাকি নেই যে বাচ্চাটা তার, ঠিক আছে। আর সে নিজেই তো জানে যে আমার বাসায় সে ছাড়া আদার্স কেউ নাই। হ্যাঁ। তো যে কারণে এরা এই প্ল্যানিংটা করছে, যেটা আমার এই মোটা মাথায় ঢুকে নাই, ঠিক আছে। তো আমার পুরা ফ্যামিলি পলিটিক্যাল ফ্যামিলি, কিন্তু আমি ওদের এই পলিটিক্যাল প্যাচটা বুঝতে পারিনি। গ্রামের মানুষের পলিটিক্স, ভিলেজ পলিটিক্সের কাছে হেরে গেলা, ন্যাশনাল পলিটিশিয়ান। তো আমি বুঝতে পারি নাই, দেন কিছু থেকে কিছু হইলেই না ডিভোর্স দিয়ে দাও, কেন এমন হচ্ছে কেন? তো আমি একবার আমার বাড়িতে, আমাকে পাঠাইছে আমার বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের কোনো বংশ পরিচয় নাই, আমাকে হায় আল্লাহ বলে কি এই লোক। আচ্ছা, এরপরে আমার আব্বুর নাম কামাল খান, দেন আমার ওই এলাকায় আরেকটা লোক আছে তার নামও কামাল। এখন কামাল খান আর কামাল দুইটা মানুষ তো আলাদা। ওই লোক সিএনজি ড্রাইভার, ঠিক আছে, ওর বাবা সিএনজি চালায়। আমাকে বলে কি এ লোক, মানে আমি তো মানে এটা এটা কোনো কথা হইলো? আমি মজা আমি পাইতেছি তখন কিন্তু। আমি তখন লজ্জায় পুরো শেষ হয়ে গেছি, বললো কি এই কথাটা, বললো কি মানে। তো যাই হোক, আমি আর কথা বাড়াই নাই, কথা বাড়ানোটা মানে ঝগড়া করব এটা না আমার আসে নাই, ঠিক আছে। মানে কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু কোন ফ্যামিলি আর কোন ফ্যামিলি একটু ভেজাল আর কি। ভেজাল করে ফেলছে। হ্যাঁ। তা আমি আর কিছু বলি নাই। তো ওদের বাড়িতে যাওয়ার পরে আমার আব্বু আম্মুকে ডাকায় নিচ্ছে, ওরা আবারও বাড়িতে দাওয়াত দিয়ে, কোরবানিদের পরে দাওয়াত দেওয়ার পরে আমার বাবা মা আবারও গেছে, আমার মুখের দিকে তাকায় খুব জোর করে নিয়ে গেছি, আম্মু চলো, আব্বু চলো, আমার মামা, আমার ভাই, আমার বাবা, আমার মা, 4জন মানুষ আমরা গেছি। যাওয়ার পরে আমার মা তো এই বাড়ির এক গ্লাস পানিও খায় নাই, কিন্তু আমার বাবা একটু সহজ সরল টাইপের, তো উনি মনে কোনো প্যাচ রাখে না। উনি খাবারটা খাওয়ার পরে আমার বাবা মাকে ওর মা যে অপমান করছে, যা বলার বাহিরে, আমার আব্বু আম্মু শুধু চুপ করে ওখান থেকে উঠে চলে আসছে, আর শুধু ফোনে আমাকে একটা কথাই বলছে, তোমার জন্য এই দিনটাও আমাদের দেখতে হয়েছে, না হলে যাকে গনায় ধরি না সে চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাইছে, শুধুমাত্র তোমার জন্য বলে আমার আব্বু আম্মু চলে গেছে, আমার সাথে অনেকদিন কথা বলে নেই। এইবার শুরু হয়েছে মানে ছুতা যখন পায় না কোনো কিছু, এবার শুরু হয়েছে রিহানকে দিয়ে দাও, কারণ খুব ভালো করে জানে ওকে আমি দিব না, ওকে আমি দিব না।
ওকে দিয়ে দাও, ওকে না দিলে তোমাকেও রাখবো না। মানে ঝগড়াটা শুরু কোথা থেকে? তারপরে আমি ওকে বলছি যে ওকে দিয়ে দেওয়ার কথা তো আগে ছিল না, আগে বলো নাই কেন? আগে বললে চিন্তা করতাম যে তোমাকে বিয়ে করবো কিনা, ছেলে তো দিয়ে দিতাম না, এটা তুমি আগে থেকেই জানো। ও আচ্ছা, ও বড় হয়ে গেছে। আমি বলছি, সব সন্তানই তোমার মার কাছে তুমি বড় না? কোয়েশ্চেন করে দেখো তো। আমার কাছে আমার সন্তান সবার আগে, তোমার আগেও আমার সন্তান। এইভাবে কয়দিন ওর বাসায়, ওর মার মন চাইলে বাসায় ডাকে, ওর মার মন চাইলে বাসা থেকে বের করে আবার আমাদেরকে গ্রামে পাঠিয়ে দেয়। ওরা থাকে যাত্রাবাড়িতে, বাসা ভাড়া থাকে, আবার আমাদেরকে পাঠিয়ে দেয় গ্রামের বাড়িতে। আমি মেয়ে গ্রামের বাড়িতে লাকড়ি চুলায় ভাত রান্না করে খাইছি ওর বাসায়, ঠিক আছে? এটা তো সিরিয়াসলি, ফিল্ম পুরা। ঠিক আছে। তারপরে আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি গেছি। এইবার ওর কিছু নেচার আছে যেগুলো খুবই খারাপ। যেমন ও মানে আমার ছবি দেখায় ফেসবুকে, আমি তো তখন মানে আমি ফোনেও ইউজ করতাম না, যেটা নিয়ে সংসারে অশান্তি হবে, ফোন ইউজ করা বন্ধ করে দিছি। ওর ফোন থেকে আমার আব্বু আম্মুর সাথে কথা বলতাম, এতটুকুই। আমার বাবা মা ছাড়া কথা বলার মতো আমার কেউ নাই। পরবর্তীতে ও কি করছে, আমার ফেসবুক আইডি তোর কাছে, বিভিন্ন ছেলেদেরকে ফোন দিয়ে ফোনে রিচার্জ দাও, ভাই তোর কয় লাখ টাকা ফোনে রিচার্জ লাগবে আমারে বল, আমি করে দিচ্ছি। আরেকজনকে ফোনে রিচার্জ দিতে কেন বলো ভাই? সিরিয়াসলি সিরিয়াসলি। তারপরে হচ্ছে এত ছোট লোক গেল না সালা। পরবর্তীতে সালা একটা গাড়ি কিনে দিতে করতে তাও মাইনে নিতাম। তারপরে আমি না এগুলো যখন দেখছি, পরে আমি ওকে বারণ করছি, অন্তত আমার আইডি দিয়ে এগুলো করো না প্লিজ, মাপ চাই আমি, আমার আইডি দিয়ে এগুলো করো না। আচ্ছা যাই হোক, পরবর্তীতে এটা বাদ। আমি সে না মানে আমি তার ওয়াইফ, আমি থাকা অবস্থায় 40-45 বছর বয়সের একটা মহিলার সাথে যদি ভিডিও কলে সে ভিডিও দেখে, আবার এগুলো স্ক্রিন রেকর্ড করে রাখে, ওই জিনিসগুলো যদি আমার হাতে পড়ে, তখন আমি কি করা উচিত? আমি তো নিজেরে শুট করে দেওয়া উচিত। সরি মানে বাজেভাবে নিও না, এই স্ট্রাকচারের একটা Right. মানুষ তো আমার শাশুড়ি আমাকে বলে যে তোমাকে দেখলে মনে হয় তোমার বয়স 35। ওই দিন আমি আয়নায় আমাকে 11 বার দেখছি, আমার এখনো মনে আছে, ঠিক আছে? আমার বয়স 35, কোন অ্যাঙ্গেল থেকে লাগে? আমি ওই দিন মানে ওদের কথায় না আমি মানসিকভাবে ভেঙে গেছি পুরো ভিতর থেকে, বিষ ঢুকাইতেছে। ঠিক আছে? মানে আমাকে মেন্টালি অসুস্থ করে ফেলছিল, আমাকে মেন্টালি সিক করে ফেলছিল একদমই, আমি না মেনে নিতে পারতেছিলাম না। তারপরে ও উঠতে বসতে খোঁচা দেওয়া কথা, তোমার ফ্রেন্ড ছিল, আচ্ছা আমার ফ্রেন্ড সার্কেল ছিল আগে, দেখো নাই? তুমি ওয়েস্টার্ন পরতা, আমাকে কি আগে বোরখা পরা দেখছো? তোমার জন্য আমি তোমার বাড়িতে বোরখা পরছি, আমার চোখ ছাড়া অন্য কিছু আদার্স কেউ দেখে নাই, তোমার জন্যই তো সবকিছু করছি। সে তুমি যদি আবার খোঁচা দিয়ে আমার অতীত মনে করায় দাও, তাহলে তো হয় না। আর তোমার সাথে রিলেশন চলা অবস্থায় এই ছেলেটাও ছিল, আমার ছেলেকে আমি আলমারির ভিতর লুকায় রাখি নাই, তুমি ওকে দেখেই আমাকে বিয়ে করছো, তাহলে এত নাটক কেন? ওকে আমি তারপরেও অপশন দিচ্ছি, যদি চলে যেতে হয় মাপ চাই, আমার সাথে ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো করার মানে ভুলেও ট্রাই করো না, কারণ আমি মানুষটা যতটুকু ভালো, আমি এর চেয়েও ভয়ানক। আমার সাথে এগুলো করার চেষ্টা করো না, সুন্দর করে বলবা তোমার সাথে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাবো, দ্বিতীয়বার তোমার নামও মুখে আনবো না। কিন্তু না, ওই যে ভিতরে ভয় ছিল তার, আমাকে এভাবে ছেড়ে দিলে যদি আমি কিছু করি বা যদি কোনো ক্ষতি হয় ওদের, তো ভয়ও পাও, আবার এত অন্যায়ও করো কেন? কি সুন্দর বাবা ছেলে প্ল্যান করছে, আমাকে ঢাকায় আনছে, আমি ওর মামার বাসায়, হ্যাঁ, ওর মা আমার জন্য রান্না করে খাবারও পাঠাচ্ছে, ঠিক আছে? 2বার দুপুরে রাতে খাবারও পাঠাচ্ছে, অথচ বাসায় যেতে দিচ্ছে না, বাসায় নিচ্ছে না, কিন্তু আমার জন্য রান্না করে খাবার পাঠাচ্ছে, এমনি আমার উপর রাগ, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। পরবর্তীতে আপনার ও আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, তো কি ডিসিশন নিছো তুমি? তোমার বাড়িতে না 15 দিনের জন্য চলে যাও। কেন? তখন আমি একটা বাসা নিব, তোমাকে নিয়ে আসবো। তুমি বাসা নেওয়ার দরকার কি, বলো আমি বাসা নিই। পরবর্তীতে যাই হোক, আমাকে বলতেছে যে না তুমি 15 দিনের জন্য গেলেই হবে। তা আমি যাই হোক, ওর একটা ফ্যামিলি মেম্বারকে আমি কল দিছি, উনি আমাকে বলছে যাই হয়ে যাক তুমি বাসায় যাবে না, তোমার বাসায় যাবে না অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে। পরে আসলে কি ওর বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে আমি মুখে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, মানুষগুলো অনেক ভালো, আমাকে নিজের মেয়ের মতো আদর করছে, এমন কোনো মানুষ নাই যে আমার জন্য কান্না করেনি। আমি যেদিন ওর বাড়ি থেকে চলে আসছি, মানে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় গোটা একটা পরিবার আমার পিছনে ফেলে আসছি, আমি ওদের জন্য অনেক কান্না করছি। তো সবাই আমাকে শুধু একটা কথাই বলছে, আমি শুধু দোয়া করি ওকে আল্লাহ হিদায়াত দান করুক, আর কিছু না। আর যাই হোক, পরে আমাকে যখন ঢাকায় আনছে, পরবর্তীতে তোমার ডিসিশন কি, তুমি তোমার বাড়িতে কবে যাবে? আমি বলছি আমার বাড়িতে কেন যাবো, তোমার বাড়িটাও তো ফাঁকা পড়ে আছে, তোমার বাড়িতে গিয়ে থাকি। আমার বাড়িতে গিয়ে থাকবা কেন? আমার বাড়ি কি, আমাকে বলতেছে তোমার বাড়ি কি আমার বাবা, আমার বাড়ি কি তোমার বাবা করে দিছে? আমি বলছি না, তোমার নানা করে দিছে। পরে আমাকে বলতেছে
আমার নানা কেন করে দিবে, তাহলে আমার বাবা কেন করে দিবে? আমি না সিরিয়াস মোমেন্টে ওর সাথে রাগ দেখাইতাম না, মানে কন্ট্রোল করার ট্রাই করতাম। তারপরে ও শুরু করছে উল্টাপাল্টা বকাবকি, আমি ফোনটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমাকে বলতেছে যে আমি ওর আব্বুকে কল দিচ্ছি। আমি বলছি আচ্ছা আপনারা কি আমাকে বিয়ে করে আনছেন আমার বাবার বাড়িতে রাখার জন্য? ও নিজেই তো আমার বাসায় প্রায় 4-5 মাস ছিল, আমি সহকারে। আর কত, আমার অবভিয়াসলি আমার ফ্যামিলির একটা রেসপেক্ট আছে, তাই না? পরবর্তীতে এগুলার পরে ওর বাবা আমাকে বলতেছে তোমার বাড়িতে গেলে তোমার সমস্যা কি? বলছে আপনার বাড়িতে গেলে সমস্যা কি, এটা আমাকে বুঝাইতে হবে আপনি। ওরা আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি ঝগড়া করো না, ঠিক আছে তুমি আপোষে যে কয়দিন থাকতে পারো। ওনার এই কথাটা আমি আমার ব্রেনে নিছি, আপোষে তুমি যে কয়দিন থাকতে পারো। তখন আমি বুঝতে পারছি ওদের প্ল্যানিং ওকে, এখন শুধু আমাকে আমার বাড়িতে পাঠানো বাকি। আচ্ছা পরের দিন ও আমাকে আমার বাড়িতে রেখে আসছে, আমার বাড়িতে ওদের বাড়িতে রেখে আসছে। পরের দিন ও আমাকে ওর বাড়িতে ওদের বাড়িতে রেখে আসছে। রেখে আসার পরে ও আবার ব্যাক করছে ইনস্ট্যান্ট, একটা সেকেন্ডও দাঁড়ায় নাই, আমাকে রুমের ভিতরে রেখেই ও বের হয়ে চলে গেছে ওদের বাড়ি, গ্রামের বাড়িতে। চলে যাওয়ার পরে আমি ওকে আর কল দিইনি বা কিছু না, আমাকে রাত্রেবেলা বললো যে আমি গাড়িতে উঠছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, যাও ভালোভাবে যাও। ঢাকায় আসার পর ওরা আমাকে কল দিত না, আমাকে মিসড কল দিত, আমি কল ব্যাক করে ওর সাথে কথা বলতাম। 2 দিন হয়ে যাইতো কল দিত না। তা আমি চিন্তা করতাম ওদের বাড়িতে না, গ্রামের বাড়িতে আবার অবস্থা কি, রিচার্জের কোনো দোকান নাই আশেপাশে, বাজারে যাইতে হয় একদম। তো আমি তো আর সবসময় বের হওয়া পসিবল না। তো দেখা যাচ্ছে যে আমার আব্বুকে বললে একবারে রিচার্জ করে দিত। তো আমি ওকে ফোন দিতাম। একদিন চিন্তা করলাম যে আমি 2 দিন কল না দিয়ে দেখি তো আমার কল দেয় কিনা। আমি 2 দিন ওরে কল দেয়নি, সে আমাকে একটা কলও দেয় নাই, ঠিক আছে। তখন আমি একদিন আমার ভাই আমাকে কল দিচ্ছে, আমাকে কল দিয়ে বলছে কেমন আছো? বলছি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? 25 দিন তুই আমার সাথে কথা বলস নাই। আমি বলছি ভাইয়া আমার কিছু প্রবলেম চলতেছে, তুমি জানো আমি চাই না যে কোনো ইস্যু দ্বারা করে আমাকে কিছু বলুক, তাই আমি আমার ফ্যামিলি মেম্বার শুধু আব্বু আম্মু ছাড়া কারোর সাথে কথা বলতেছি না ভাইয়া। আর বলতেছে আমিও তোর ব্লাড, আমি তোর রক্ত, আমি কি দূরের কেউ, আমার সাথে কেন কথা বলবি না? পরবর্তীতে আমার ভাইয়া আমাকে বললো তুই কি জানি দিকে কি করতেছে? পরে আমি বলছি কি করতেছে? আমাকে বললো কি একটা মানে আমাদের লক্ষ্মীপুর এরিয়ার একটা পুলিশ আছে ওই থানার, নামটা মেনশন করব না, ওই লোকটার বয়স না আমার বাবার থেকেও বেশি। রাফি ওই লোকটা জানে যে ওদের সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদেরকে সবাই চিনে, হ্যাঁ। তো ওই লোকটা হচ্ছে, ওই লোকটাকে রাফি ফোন দিয়ে বলছে আমার না একটু হেল্প লাগবে ভাই, আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? মানে দুনিয়ার উল্টাপাল্টা কথা বলছে। এরপর মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ওই লোকটাকে নাকি মেসেজ দিছে যে অনেক উল্টাপাল্টা নেগেটিভ মেসেজ করছে আমার নাম দিয়ে। আমি বলছি তোমার কে বলছে এগুলা ভাইয়া? কয় রাফি নিজে আমাকে বলছে। তোমাকে কেন বলছো এই কথাগুলা? আমি ওরে বলছি যে তুই যদি আমার বোনকে ডিভোর্স দিতে চাস তাহলে ডিভোর্স দিয়ে দে। ও আসলেই একটু উগ্র মেজাজি, মানে আমার ভাই ওর থেকে কথা বের করার জন্য ওর এই কথাগুলো বলছে। ও আসলে উগ্র মেজাজি, দেখোস না একটু সংসারী না। হ্যাঁ ভাইয়া এই জন্যই তো আমি প্ল্যানিংটা অনেক সুন্দর করে করছি। কি করছোস ভাইয়ারে বল, ভাইয়া তোরে সাপোর্ট করবো, কেউ তোরে সাপোর্ট না করুক। আচ্ছা ভাইয়া তাইলে আপনারে বলি, আমি একটা লোকের সাথে এইভাবে কথা বলছি, এখন আমি তোর জেহরার বিরুদ্ধে তো একটা প্রমাণ নিয়ে নিছি। এখন আমার ভাই বলতেছে ভালো করছিস প্রমাণ নিছিস, কিন্তু প্রমাণে যে একটু গাফলতি হয়েছে তোর। কয় কি? তুই হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস, জেহরার হাতে তো বাটন ফোন, তুই তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস, সবাই তো জানে যে জেহরা বাটন ফোন চালায়। আচ্ছা যাক, এখন তো প্ল্যানিং এ মিস্টেক হয়ে গেছে, তার কাউরে বলতে পারে না, ঠিক আছে। বললে তো সে ধরা খাবে যে কথাগুলো তো সে বলছে। আচ্ছা পরে আমি ওর যখন আমার কাছে কথাগুলো আসছে আমি ওর চাচুকে কল দিয়ে কথাগুলো জানাইছি যে চাচু এইবার যদি আমার দেয়ালে পিঠ থেকে যায় না, আমি কাউকে ছাড় দিব না, কাউকে না, হোক সে মা হোক সে বাবা। দেন আমাকে বলতেছে টেনশন করো না তুমি, আমি দেখতেছি বিষয়টা। পরে ওকে বোঝানো হয়েছে। তারপরের দিন আমার বাড়িতে একটা কাগজ গেছে পোস্ট অফিসে, আমার আব্বুকে কল দিচ্ছে জহিরা রহমান অলয়ের নামে একটা কাগজ আসছে। আমি আব্বুকে বলছি রিসিভ করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকুক, দেখি না কতদিন চলতে পারে। আমি তো জানি সে ডিভোর্স পেপার ছিল এটা। পরে না আমি ওকে, ও আমার সাথে কন্টিনিউয়াসলি রাত্রে আমার সাথে কথা বলতেছে, বান্দা স্বীকার করে না যে ডিভোর্স দিছে, কি ভয় তার ভিতরে, ঠিক আছে। আমি ওর বাড়িতে, এখন আমাকে বলতেছে, আমি ওকে বলছি আচ্ছা জানো আমার বাড়ির উদ্দেশ্যে না কে জানে একটা চিঠি পাঠাইছে আমার নামে, হ্যাঁ আমাকে রিসিভ করো নাই? আমাকে না রিসিভ করি নাই। তো আমি চাই না তোমার চেয়ে বেশি ভালো আমাকে অন্য কেউ বাসুক, যে চিঠি পাঠাইছে থাকুক, পরে আমি পড়বো না। আমি তোমার ভালোবাসি না বলো, আমার বলে নাটক করবা না, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি, আমার বাড়ি থেকে যাও না কেন? আমি বলছি ও আচ্ছা ডিভোর্স দিছো নাকি, আমার বাড়ি দখল করে বসে আসছো, আমাকে তোমার কি এমন আহামরি বাড়ি যে আমি দখল করে বসে থাকতে হবে? আসো বাড়িতে এসে আমাকে বের করে দাও।
25 দিন ও তো আমাকে বলছে তোমাকে কিছু দেওয়ার এবিলিটি আমার নাই, তুমি ওখান থেকে চলে যাও। ওকে ওই দিন আমি একটা বকা দিছিলাম, ঠিক আছে, একটা বকা দিয়ে ফোনটা কেটে দিছি। আজও পর্যন্ত ওকে আমি কোনো কল দিইনি, আজও পর্যন্ত কোনো কল দিইনি। তারপর ওকে আমি বললাম, যাই হোক পরবর্তীতে ওর সাথে আমার আর কথা হয় না। আমি ডিভোর্সের 25 দিন পর্যন্ত ওর বাড়িতে, আমি ওরা বাড়িতে ঢোকার সাহস পায় না, আমি ওই বাড়িতে। আমি স্যাড কাহিনীতে যা হাসি পায়, আমি কি বলবো। আমি ওই বাড়িতে, ঠিক আছে। তারপরে ওর চাচুরা সবাই আমাকে প্রচুর আদর করতো। এখন সবাই হয়েছে যে বৈঠকে বসবা, বসে ফ্যামিলিগতভাবে যেভাবে মিউচুয়াল করার দরকার ওইভাবে মিউচুয়াল করবা। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আসো। তারপরে 31 তারিখে তারা, সরি 9 তারিখে, জানুয়ারির 9 তারিখে, এই 9 তারিখে তারা সবাই মিলে আসছে। আসার পরে আমাদের সাথে বসছে বৈঠকে, বসার পরে সব কিছু মিউচুয়াল ডিভোর্স করে আমি আমার পথে চলে আসছি, সে তার পথে চলে গেছে। মেয়েটাকে আমি তার কাছে দিয়ে দিছি। আমি বলছি পালো, দেখো কেমন লাগে পরের মেয়েকে কষ্ট দিতে। আমি বলছি মেয়েটার সাথে আমি দেখা করতে পারবো বলে মেয়েটাকে দিয়ে আমি আমার চলে আসছি। তো চলে আসার পরেও কিন্তু মানে আমার মানে এখন আমি বলবো ভাইয়া, এটা একমাত্র তোমার উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে কাহানি আবি বাকি হ্যাঁ। হ্যাঁ, কাহানিটা বাকি, মানে আমি এখন আবার শুরু করব। সেটা হচ্ছে আমি অন্তত আমার ফ্যামিলির হিসাব থেকে একটা অ্যাটিটিউড পাইছি যেটা আমার, সেটা একান্তই আমার। সেটা 1% এই দিকও হইতে পারবে না, ওই দিকও হইতে পারবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েটা এখন অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। আমি জানি না, আমাকে কেউ জানায় নাই, যে কোনোভাবে আমি জানতে পারছি, পরে আমি হসপিটালে দেখতে গেছি। ওর মা আমাকে বলতেছে তুমি না এত ওকে ঘন ঘন দেখতে আইসো না, বুঝছো, আমি না চাচ্ছি তোমাকে ওকে ভুলায় ফেলতে। এটা কোনো কথা হইলো? মানে আমার মনে হয় যে এই মানুষটা মনে হয় মেন্টালি ভাবে অসুস্থ। এই মনে হয় মানে রিয়েলিস্টিক, আপনার ছেলেকে ভুলায় ফেলছেন, এটাই তো অনেক কিছু। আমার মেয়েকে ভুলানোর কি আছে? ও তো আমার ব্লাড, আমি জন্ম দিচ্ছি ওকে। আপনি একটা বাচ্চাকে কখনো মা ভুলাইতে পারবেন? আমি কি পারছি আপনার ছেলেকে আপনাকে ভুলাইতে? আপনি কিভাবে পারবেন আমার মেয়েকে আমাকে ভুলাবেন? আচ্ছা, তো আমি প্রতিদিন যাই, ওকে দেখে আসি, দেখে চলে আসি। তো রিসেন্টলি তার সাথে আমার দেখা হয়ে গেছে হসপিটালে। খুব কষ্ট করে নিজের রাগটা কন্ট্রোল করছি, এবং সে আমার সামনে এসে বলতেছে কেমন আছো। পরে আমি শুধু তার দিকে তাকায়, মানে রাগ ক্ষোভ ঘৃণা সব একত্রে করে আমি বলছি যে আপনি আমার সাথে কথা বললেন না। যাওয়ার সময় আবার আমাকে বলতেছেন তুমি কি চলে যাবে না থাকবে? আমি বলছি আপনাকে আমি জিজ্ঞেস করে থাকবো না, আর চলে যাওয়ার সময় অবভিয়াসলি আমি আপনাকে বলবো না। আবার সে যাওয়ার সময় আমাকে বলতেছে আমি চলে যাচ্ছি থাকো। আমি বলছি আপনাকে কেউ আটকায় রাখছে? হ্যাঁ চুপ, তো কথা বলেন কেন আমার সাথে? আচ্ছা, সে চলে গেছে। তো আমার মেয়েটাকে আমি কালকেও দেখে আসছি। একটা আমার মেয়েটা, মানে আল্লাহ রহমত দান করুক, মেয়েটা সুস্থ হয়ে যাক। কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ, আমার মনে একটা ইচ্ছা আছে যে ওরে আমি আবার উঠায় নিয়ে আসবো। মানে আমি এতটুকু জানি যে যেটা আমার সেটা একান্তই আমার, সেটা আমার হয়ে থাকবে। এত ভালোবাসার পরেও যে আমার হইতে পারে না, আমি মনে করি ওই শালা কারো হওয়ার যোগ্যতাই রাখে না। তো তার মানে যেটা আমার, এটা আমারই সোজা করতে হবে। আমি যদি ওকে সোজা করতে না পারি, কেউ ওরে সোজা করতে পারবে না, কেউ না। তো আমার জিনিস আমি নিজে সোজা করে নিব। আমি চাই না যে আমার মেয়েটা বাবা হারা হোক, ঠিক আছে, আমি চাই আমার মেয়ে বাবার কাছেই থাকবে। তো এই জন্যই বলতেছি যে ও আবার আমার কাছে আসবে। ওই যে আমি ছোটবেলা থেকে একটা কথা শিখছি, আলকারিয়া তো মালকারিয়া, আপোষে না পারলে জোর করিয়া। এবার যদি সে আপোষে না আসে, আমি জোর করে উঠে আনবো এট এনি কস্ট, যেভাবেই হোক। এখন তার উদ্দেশ্যে আমার শুধু একটা কথাই বলা, বাচকে रहना রে বাবা, বাচকে रहना রে, বাচকে रहना রে বাবা, তুঝ পে নজর হ্যায়। কথা শুধু এতটুকুই বাকি আছে এখন। এত যে হেসে হেসে কথা বলতেছো ভাই। আমি, আমাকে না আমার বাবা একটা কথা বলে, আমার চাচ্চু একটা কথা বলে, তুমি হেসে যত সুন্দর করে তোমাকে ইন্ট্রোডিউস করাইতে পারো। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি যে যে স্ট্রাগলটা করছো, এই যে সাফারটা করছো, এটা কি তুমি এত হেসে করতে পারছিলা? কান্না করতে করতে নিজের চোখের পাতা ভিজাও নাই? সে অবশ্যই। পরে আমাকে বলে, পরে আমি বলছি যে জীবনটা না হাইসা মানে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো যাচ্ছ। আমি আজকে একজনের কাছে কান্না করে বলবো, সে আমাকে কি দিবে? সিম্পেথি দিবে? দরকার নাই আমার ওর ওই সিম্পেথির। কি করবো আমি ওই সিম্পেথি দিয়ে? প্রয়োজন নাই। সে পিছনে যায় মজা উড়াবে আমার, ওর সাথে না এটা হয়েছে, ও না এটা তোর করছে, চাচ্চু কিছু কোনো বলে নাই প্রয়োজন এই নেই। শুনিয়ে? উনি কিছু একটা বলে নাই, তুড়ি শুধু দিলে তো আমাকে, হা হয়ে যায়। শুধু আমাকে একটা কথাই বলছে এখন, যে তুমি শুধু একটা ইশারা দিবা, তুমি শুধু একটা ইশারা দিবা, আর কিছু লাগবে না, বাকিটা আমি আর বললাম না। তুমি শুধু একটা ইশারা দিবা। আমার নামে অনেকগুলো মামলা চলতেছে, আরেকটা অ্যাড হবে, বেশি কিছু হবে না। শুধু এতটুকু বলছে, আর কিছু বলে নাই। তো আমি চিন্তা করি আমার সাথে এত কিছু হয়ে গেছে,
আরো অনেক মেয়েরা আছে, না জানি তাদের কি অবস্থা। আমি শুধু এতটুকুই চিন্তা করি যে আমি যখন এখন ফেসবুকে স্ক্রল করি না, ভালোবাসার গল্প, প্রেমের গল্প, মনে মনে বলি 2 দিন পরে বুঝবি কেমন যে লাগে, 2 দিন পরে বুঝবি। আমি এখন বুঝতেছি। ব্রাদার, তোমার জীবন থেকে যদি একটা মেয়ে শেখে, কি শিখতে পারে বলো তো? আমার জীবন থেকে যদি শিখে, তাহলে একটা জিনিসই শেখা উচিত, জীবনে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেওয়া উচিত না, আর কারো মায়াবী কথায় কখনো গলে যাওয়া মোটেই উচিত না। ঠিক আছে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ের ক্ষেত্রে, আমি উভয়ের জন্য বলতেছি। কারণ আমরা কিন্তু একটা ছেলের জন্য প্রত্যেকটা ছেলেকে দোষারোপ করতে পারি না, একটা মেয়ের জন্য প্রত্যেকটা মেয়েকে দোষারোপ করতে পারি না। ভালো খারাপ গুণ সবার মধ্যে আছে। তো আমার কথা হচ্ছে, কেউ যখন লাইফে দেরি করে আসুক, সঠিক মানুষটা দেরি করে আসুক, কিন্তু সঠিক একটা মানুষ আসুক। হ্যাঁ। তাড়াহুড়ায় কোনো ডিসিশন না নেয় কেউ, যেভাবে আমি নিছি এভাবে আদার্স কেউ তাড়াহুড়া করে কোনো ডিসিশন না নেয়। আর একটা প্রশ্ন উত্তর দাও। ধরো উপমহাদেশের বাইরে, ভারত পাকিস্তান বাংলাদেশের বাইরে সিঙ্গেল মাদারের অহরহ, প্রত্যেকেই সিঙ্গেল মাদার, প্রত্যেকেই। 99% সিঙ্গেল মাদার। কিন্তু আমাদের উপমহাদেশে কঠিন, বিয়ে না করে বাচ্চা কনসিভ করার সময়টা অনেক, মানে হাউ ডিড ইউ টেক দ্য ডিসিশন? তুমি ডিসিশনটা কেমনে নিলা ভাই? আমি ডিসিশনটা নিছি, ওই যে বললাম না, যে আমি চিন্তা করছি যে আমার তো ওকে রাখার অ্যাবিলিটি আছে, তাহলে আমি কেন ওকে মানে মেরে ফেলবো? একটা জান তো আমি দিতে পারবো না, রাইট। তাহলে মেরে ফেলার অধিকারটা অবশ্যই আমার নাই। নাই। আমার বাবাও আমাকে বলছে যে তুমি আর যাই করো, বাচ্চাটা মারবা না। ও, বাবা সাপোর্ট আমার বাবা আমাকে টোটালি সাপোর্ট করছে, আমাকে বলছে আর যাই করো, বাচ্চাটা মারবা না, প্রয়োজনে তুমি বাড়িতে আইসো না, তুমি বাইরে থাকো 2টা বাচ্চা নিয়ে, কিন্তু তুমি বাচ্চাটা মারবা না, ও, অন্তত মানে জানে মেরে ফেলবা না। ভুলও করে নেই, ভুল করলে তুমি করছো, ভুল করলে ফিরছে আমার দোষটাই বেশি দেয়, কারণ তারা আমার ফ্যামিলি, আমাকে শাসন করার অধিকার তাদের আছে। ফ্যামিলি মেম্বারদেরই করবে শুধু। তারা একটা কথাই, ভুলটা তোমার, তুমি জায়গা না দিলে ওই ছেলে তোমার বাসা পর্যন্ত যাইতে পারে না, অ্যাটলিস্ট তোমার বাসা পর্যন্ত যাওয়ার অধিকার তার ছিল না, তুমি জায়গা দিছো, সে গেছে। যখন মিষ্টি কথা বলছে আর যখন প্রতারণার এই অদ্ভুত রূপটা দেখছে, ভাইঙা আমি না যাবে। এখনো একটা কথা বলবো, আমার না কেন জানি না এখনো না ওর প্রতি আমার তেমন একটা রাগ আসে না। লাইক সিরিয়াসলি, ও যদি এখনো আমার সামনে এসে বলে না যে আমি ভুল করছি, আমি আবার ওরে মাফ করে দিই। আমি মানুষটা এমন। এই জন্য আমার ফ্যামিলি আমাকে বলতেছে এবার তোরে সোজা দেশের বাহিরে পাঠাবো, কারণ আমরা জানি যে এই ছেলে 6 মাস পরে আবার আসবে, আর তুই আবার সেই ভুলটা করবি, সেম কাজটা তুই আবার করবি, তোকে এবার দেশেই রাখা যাবে না, তোকে দেশ মানে বাংলাদেশ তোর জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমি জানি না, বাংলাদেশে তোর জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। ট্রাস্ট মি, আমি আমি বুঝতে পারতেছি না আমার অ্যাকচুয়ালি কি বলে শেষ করা উচিত, কিন্তু এটা একটা পাগলামি, এটা একটা অদ্ভুত শিক্ষণীয় যদি গল্প শুনলাম। যদি বলো যে ভাই এটা পাগলামি, তাহলে আমি বলবো যে পাগল ছাড়া দুনিয়া চলে না। আহ। আমার মতো 2-1টা পাগল দরকার আছে, অন্তত ভালোবাসার ক্ষেত্রে। তবে আমি ওয়েট করবো ওকে কবে তুলে আনবা, তুলে আনার পর আমাকে গল্পটা বইলো। তুলে আনার পর আমি ওকে তোমার সামনে নিয়ে আসবো আবার। প্লিজ, আমি Please, দেখতে চাই। ঠিক আছে, আমি ওকে আবারও তোমার কাছে নিয়ে একটা আসবো। মাস বন্দি রাখবা, তারপরে নিয়ে আসবা। চল। না, আমার একটা প্ল্যান আছে, কি? সেটা হচ্ছে ওকে আমি জিজ্ঞেস করব হুম। যে তুমি কি চাও আমার কাছে থাকবা, আর না বাড়ির সামনে ফালাই দিয়ে আসবো। যদি বলো যে বাড়ির সামনে ফালাই দিতে, তাহলে ব্যবস্থাটা অন্যরকম, আর যদি বলো আমার কাছে থাকতে, তাহলে ইউ গেট ওয়েলকাম। আন্দে পড়িয়া বগে, এই সালাটা বোঝে নাই কার সাথে প্রেম করছে। আমার কাছে যেতে খোদা, চাইছো, ডিভোর্স দিছো, গেছো যাও, মজাই পাইছি। গেছো যাও, কিন্তু তোমাকে আমি আবার আনবো, তুমি আবার আসবা। তুমি ডেঞ্জারাস মিয়া। ও, এবার কেএমপি দাঁড়াবা? আমার চাচ্চু আমাকে বলছে হ্যাঁ। তুই কিন্তু পলিটিক্স জয়েন করতে পারছিস, কি পলিটিক্স করবো, ওদের এই পলিটিক্স আমি বুঝি নাই, আমি করব পলিটিক্স না। পরে আমাকে বলে যে ভিলেজ পলিটিক্সে হাইরা গেছে। পরে আমাকে বলতেছে যে আমার চাচু আমাকে বলতেছে না তুই পলিটিক্সটা জয়েন কর প্লিজ। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করি, আগে আমি কিছু মানুষকে সাহায্য করা এখনো বাকি আছে, তারপরে তোমাকে জানাবো। হ্যাঁ, জানাবে। চাচু না, ফরেনসিকে তো চাচু আবার আরেকটা কেসে পড়বে। আমাকে বলতেছে হ্যাঁ তুই যখনই এটার ছবি তুলছিস বা যখন এটা নিয়ে বেরোইছিস, তখনই মামলাটা আমি গাইছি, তখনই মানে ফোনটা আমার কাছেই আসছে। কেন? আমি বলছি, ছবি দেখলেই চিনি কিভাবে? কই ছবি দেখলে চিনি, এটি স্ক্যান দিলে বের হয়ে যায়। হ্যাঁ। পরে আমি বলছি হায়, যাই হোক। পরে আমাকে বলছে যে আবার এই ভুলটা করিস না। বলছি না এবার কিছু করবো না, এবার ডিরেক্ট এবার আর কিছু করবো না। সো এই এপিসোডে আমরা শিখলাম, যদি আপনি কোথাও তেরামি করেন, সেটা ঘাড় তেরামি হয়ে আপনার ঘাড় এসে ঠিকই চেপে ধরবে। মানুষকে ঠকানো উচিত না ভাই। পরিস্থিতি সবারই খারাপ হইতে পারে, কিন্তু খারাপ পরিস্থিতিটা হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি কাটানো যায়, তার চেয়ে বড় রহমত আর কিছু হইতে পারে না। আল্লাহ আপনার মঙ্গল দান করুক, সুগতি দান করুক। আসসালামু আলাইকুম।